গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ বসুর লেখে একটি উপন্যাস বিটি রোডের ধারে। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব। বাড়িওয়ালা গাঁজায় দুটো লম্বা টান দিয়ে কলকেটা বাড়িয়ে দিল গোবিন্দর হাতে। তারপর কয়েক মুহূর্ত ভোম হয়ে থেকে গম্ভীর গলায় বলল, দেখো 420, একটা ভারী ফ্যাসাদে পড়ে গেছি। মনে হয় তোমার খানিক বুদ্ধিশুদ্ধি আছে, একটা মতলব দিতে পারো। গোবিন্দ প্রমাদ গুনল। লোকটা এক্ষুনি বোধহয় পাকা বাড়ি তোলার পরামর্শ চাইবে। বলল, এখন যে আমার উনুনে আগুন দিতে হবে সেটা একটু বাদে দিও। বলে বাড়িওয়ালা একবার ভালো করে দেখে নিল গোবিন্দর মুখটা। বলল, দেখো, আমার জমিটা আগের আইনের গুণে ঠিকা থেকে মৌরস হয়ে গেছিল। তখন ছিল অন্য জমিদার। এরপরে যে জমিদারটা এলো সে শালা আসলে ছিঁচকে বেনে গুড় বেচে বড়লোক হয়েছে। সে ব্যাটা নতুন আইনের প্যাচে ফের ঠিকে বানিয়ে 10 বছরের মেয়াদি করে দিয়েছে। এখন কি করা যায়? গোবিন্দ ব্যাপারটা আগেই শুনেছিল, কিন্তু এতখানি জানত না। জিজ্ঞেস করল, এ নয়া জমিদার কি তোমার খাজনা বাড়িয়েছিল? হ্যাঁ। তুমি বাড়তি খাজনা দিয়েছিলে? হ্যাঁ। হ্যাঁ? গোবিন্দ অবাক হয়ে গেল। কেন দিলে? বাড়িওয়ালা বোকার মতো বলল, চাইলে যে। হতাশে মাথা নেড়ে বলল গোবিন্দ, তবে তো ল্যাঠা চুকে গেছে, এবার পাত্তারি গুটো। বাড়তি খাজনা যখনই দিলে তখনই তো তুমি ফের ঠিকে মেয়াদ মেনে নিলে, তা জানো না? বাড়িওয়ালা হাঁ করে তাকিয়ে রইল। গোবিন্দ বিদ্রুপে হেসে বলল, শালা এমন মানুষও জগতে আছে, উল্টে একটা নালিশও তো করতে পারতে। তাতে কি হতো? কি না হতো? আগের দলিল দেখেই তো তুমি মৌরসি পাট্টা পেতে। হাজার কেন না জমিদার বদল হোক, ওদের আইনেই প্রজার ভোগ দখল কেউ নষ্ট করতে পারে না। কিন্তু ওদের আইনেই তো এটা হলো। সে তো তুমি বোকা প্রজা বলে। এখনকার যে রাজা, প্রজা তার থেকে এক কাঠি সরেস না হয়েছে তো মরেছে, এও জানো না? কিন্তু কিন্তু টিন্তু ছাড়ো, তোমার মেয়াদ আর কতদিন? বছরখানেক মাত্র। হতাশা ভরে মাথা ঝেঁকে বলল গোবিন্দ, ও, খালি ছিলিমে দম দিচ্ছিলে একদিন? শিগগির তোমার দলিলপত্র নিয়ে একটা ভালো উকিল ধরো। তাহলে আমি কি করব? বাড়িওয়ালার এই দারুণ অসহায় গলার স্বরে অবাক হয়ে গেল গোবিন্দ। লোকটাকে দেখে মনে হলো তার এ সেই বাড়িওয়ালাই নয়। কোথায় সেই ভ্রুকুটি পাথুরে কাঠিন্য আর বিদ্রুপ ভরা ভারিক্কি চাল। এ যেন আর কেউ, চাল চুলহীন একটা অত্যন্ত সাধারণ ভালো মানুষ বলতে যা বোঝায়। দুটো শান্ত চোখে উদ্বেগ, মোটা ভ্রুতে দুশ্চিন্তার রেখা, গোফজোড়া যেন ধসে পড়েছে। গোবিন্দর মনে পড়ল সতী বুড়ির কথা। মানুষটা এত পোড় খেয়েছে, কিন্তু মাথায় কিছু নেই। সে না বলে পারল না, তুমি কি এটাকে রামরাজত্ব ভেবেছ নাকি? আবেগে বাড়িওয়ালার মোটা গলাটা যেন চেপে এলো। বলল, না, কিন্তু 420, রামজি আমার আদর্শ। এই যে সব ভাড়াটেদের দল, এরা তো আসলে আমার, মানে প্রজাই, কি বলো? আর সত্যি আমি এদের রামের মতোই পালন করতে চাই, মানে ঠিক বাপের মতো। অন্য সময় হলে গোবিন্দ হয়তো হাসিতে ফেটে পড়ত, কিন্তু বাড়িওয়ালার স্বপ্নাচ্ছন্ন মুখটার দিকে তাকিয়ে সহসা তার মুখে কোনো কথাই জোগাল না। ভক্তিতে ভগবত পাঠের মতো অপূর্ব গম্ভীর আর ব্যথিত সুরে ভরে উঠল তার গলা। 420, ভালো মানুষ আমার কাছে যে আসবে তাকে আমার সমস্ত শক্তি দিয়ে রক্ষা করব, সমস্ত তকলিফ নেব। এখানে যে একবার এসেছে সে আর কখনো আমাকে ছেড়ে যেতে পারেনি। কেন? না, আমি ওদের রাজার মতো পালন করি। দেখো, ওই গণেশকে এলাকার কোনো বাড়িওয়ালা ঘর দেয় না। পুলিশের বড়বাবু আমাকে কতদিন শাসিয়েছে গণেশকে তাড়িয়ে দেবার জন্য। আমি ওসব থোড়াই কেয়ার করি। গণেশকে আমি বুঝেছি, ও যাই হোক একটা খাঁটি ছোকরা। বসতে হোক আর ভাগার হোক, এটা আমার রাজ্য, এখানে আমার যাকে খুশি রাখব,
কি বলো? গোবিন্দ বলল, কিন্তু এরা তো তোমাকে ভাড়া না দিয়ে ঠকায়। উত্তেজনায় স্ফীত হয়ে উঠল বাড়িওয়ালার মুখ। তুমি একটা সত্যি ভবঘুরে উজবুক। ওদের একটা নেড়ি বিল্লিও ঠকিয়ে মুখের রুটি খেয়ে ফেলে, ওরা ঠকাবে আমাকে? তা যদি জানতো ওরা, তাহলে বিষে বিষ মরত। এক ভাঁড় তাড়ি খেয়ে ওরা পেটটাকে চোখ ঠারে। বলতে বলতে তার গলাটা সরু হয়ে এলো, চোখের দৃষ্টি হারিয়ে গেল অসীম শূন্যে। দুহাতে মুঠো করে টেনে ধরল বুকের বড় বড় চুলের গোছা। 420, তোরা সবাই অষ্টপ্রহর দুঃখের কথা প্যাচাল পারিস, নিজের কথা বলতে আমার মন চায় না, তবু বলি। মানুষের পেটে জন্মে আমি ছিলাম যেন কখনো ধোবির গাধা, কখনো ছ্যাকড়া গাড়ির ঘোড়ার মতো, না মা না বাপ। কিন্তু পুরনো কথা বলে কি লাভ? নিজের কথা ভেবেই ওদের উপর আমি জুলুম করিনে ভাড়ার জন্য। এটা ওদেরই রাজ্যি, ওরা এটাকে নিয়ে যা খুশি তাই করতে পারে। তবে আমি কেন? না, নিমিত্ত। খাঁটি রাজার এই চাল। তা বলে বেতমেজি করলে কি আর শাসন করব না? দরকার হলে ঠ্যাঙাবো, ঠিক বাপের মতো, কিন্তু বস্তির মালিকদের মতো জানে মারব না। বলে সে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শুনি এ সংসারের 3 ভাগই জলে ডোবা। সে জল আমাদের দুঃখ তকলিফের দরিয়া, আর ডাঙাটুকু যেন সুখের কলিজা। কিন্তু আজ কোথায় এসে ঠেকেছি নিজেই জানি না। বলে সে তার লাল চোখ দুটো হাত চাপা দিয়ে বসে রইল। নির্বাক গোবিন্দ কলকা হাতে হাঁ করে তাকিয়ে রইল লোকটার দিকে। মনে হলো ডাঙা নয়, সর্বনেশে চোরাবালির কিনারে এসে ঠেকেছে লোকটা। বাড়িওয়ালা তার নিজের কথা কিছুই বলল না, কেননা ওর জীবনের দুঃখ দরিয়ার ঢেউ বুঝি কোনো মানুষ সইতে পারবে না। কিন্তু গোবিন্দর বুদ্ধির সীমা থাকলেও এটা সে বুঝেছে, ভাবনায় চিন্তায় জীবনের ব্যয়ে জমায় মানুষটা সব ছাড়া সর্বহারা একটা মস্ত মহৎ, কিন্তু একেবারে যেন ব্যর্থ। এই সংসারের আইনে ওর সবটাই পাগলামি। আসলে ওর এ পাগলামিটা ওর বুকে লুকোনো সমস্ত ঘাঁটার উপর হয়তো নিয়ত মলমের প্রলেপের মতো, কিংবা বলতে হয় দারুণ বিদ্বেষে। সব কিছুর সঙ্গে নিজের জীবনটাকেই লোকটা বাজি রেখে বসে আছে। এত বড় শরীরটা নিয়ে লোকটা বসে আছে, সেটা কিছুই নয়, শুধু একটা পাহাড় যেন। পাহাড়ের ভেতরে কি কথা আছে কে জানে সে কথা। বাড়িওয়ালা আবার তেমনি অসহায়ের মতো কথা বলে উঠল, কিন্তু যাদের জন্য এসব ভাবি তারা সব এক একটি মহা ছ্যাঁচড়া, বেতমিস, ওদের মগজে কিছু নেই। 420, তোমার কথা মতো আমি একটা আখেরি চান্স নেব, তুমি আমার সঙ্গে থাকবে। দেখি শালা একবার দেওতার মারটা। হাসতে হাসতে কান্নার মতো একটা দোপ ভাবা যন্ত্রণায় ভরে উঠেছে গোবিন্দর বুকটা। সে কি বলবে ভেবে পেল না। লোকটা তার নিজের কাছে এত খাঁটি যে ওকে কিছুই বলা যায় না। 420, ঝট করে সরে বসো। হঠাৎ ফিসফিস করে বলে উঠল বাড়িওয়ালা, বিরিজামোহন শালা আসছে, ওর সামনে তুমি আমাকে হুজুর বলে ডাকবে। ও শালা একটা জাত খচ্চর, 4টে বস্তির মালিক। আচমকা বিস্ময়ের ঝোঁকটা কাটিয়ে উঠবার আগেই গোবিন্দ দেখল বিরিজামোহন আসছে এদিকেই। রোগা বেটে ফর্সা লোকটা কাছে আসতে দেখা গেল জরিপার কাঁচিয়ে ধুতি পড়েছে ফুলকোচা দিয়ে, হাঁটু অপথি ঝুলে পড়েছে কুজো গায়ে পড়া সূক্ষ্ম আদ্যির কলিদার পাঞ্জাবি, মাথায় দেশি টুপি, পায়ে বুটিদার নাগরা। লোকটার মুখের চামড়া যেন অকালেই ঝুলে পড়েছে। কুতকুতে দুটো চোখের তীক্ষ্ণ শিকারী দৃষ্টিতে যেন সে আগে পাছে কেবলই শিকার খুঁজছে। ঠোঁটের কোণে ও ওই চোখে তার একটি ছলনার নোংরা হাসি জলজল করছে। লোকটাকে গোবিন্দ আরও একদিন দেখেছে। সেদিন লোকটার একটা কথারও জবাব দেয়নি বাড়িওয়ালা। খানিকক্ষণ বকে বকে আপনি চলে গিয়েছিল। ওর উপস্থিতির কারণই হল বাড়িওয়ালাকে খানিকক্ষণ অপদস্থ করা। বিরিজামোহন বাড়িওয়ালাকে বলল, জয় রামজি বাবু সাহেব, খবর সব ভালো? বাড়িওয়ালা ইতিমধ্যেই তার পা থেকে মাথা পর্যন্ত একটা রুক্ষ গাম্ভীর্যের মুখোশে ঢেকে ফেলেছে নিজেকে।
পা দুটো মাটি থেকে তুলে পা ছড়িয়ে খাটিয়ায় বসে সে আগে বলল গোবিন্দকে, এক ছিলিম বানাও। গোবিন্দ বলল, জি হুজুর। তারপর লোকটার দিকে ফিরে বলল, জয় রামজি, আসুন তশরিফ রাখুন। কিন্তু তশরিফ রাখার আর খাটিয়া ছিল না, বসতে হলে মাটিতে বসতে হয়। লোকটা দাঁড়িয়ে থেকেই বাঁধানো দাঁত দেখিয়ে বলল, আপনি বসলে আমার বসা বাবু সাহেব, তাতে আর কি হয়েছে? বলে লোকটা এক চোখ বুজে একটা ইঙ্গিত করল এদিকে চেয়ে থাকা গোবিন্দকে। তারপর পকেট থেকে একটা রাংতার মোড়ক খুলে বাড়িয়ে ধরল বাটা সিদ্ধির সুগন্ধিগুলি। আসুন বাবু সাহেব, মহাদেবের পেশাদ। বাড়িওয়ালা বলল, ওসব চলে না, আমি মহাদেবের অন্য পেশাদ খাই, সেটা খেলে আপনার কলিজা ফেটে যাবে। বিরিজামোহন খুক খুক করে হেসে একটা গুলি কোত করে গিলে ফেলল। বলল, শত হলেও আপনি একটা মালিক আদমি, আপনাকে ছাড়া আর কাকে নেশার চিজ দেই? অর্থাৎ বাড়িওয়ালাকে বস্তির মালিক বলে সে উপহাস করছে। বলে আবার পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে এগিয়ে দিল। আপনার মেহেরবানি। গোফজোড়া মুচড়ে দিয়ে বাড়িওয়ালা বলল, ঠকানো পয়সার নেশা আমি করিনি। আপনি কিসের পয়সার নেশা করেন? নিজের পয়সায়। বিরিজামোহন আবার হেসে উঠে একটা সিগারেট ধরালো, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, সত্যি একটা কথা শুনে আর না এসে পারলাম না। শত হলেও আপনি আমার একই পেশার লোক। বস্তিটা তো উঠে যাচ্ছে, এবার আপনি কি করবেন বাবু সাহেব? নিষ্ঠুর হাসিতে বেঁকে উঠল তার ঠোঁট। বাড়িওয়ালার গলায় আস্তে আস্তে তিক্ততার ঝাঁঝ মিশতে আরম্ভ করেছে। সে বলল, চোরটার আর আমার পেশা এক নয়, আর আমার বস্তি ওঠার কোনো কথা আমি জানি নে। বিরিজামোহন সেই একঘেয়ে বিদ্রুপের সুরেই বলল, জমিদারের কাছে শুনলাম মেয়াদ খতম হয়ে গেছে। আমি শুনিনি, তবে শুনুন, কোনো দালালির দরকার নেই। বলে বাড়িওয়ালা গোবিন্দর হাত থেকে গাঁজার কলকেটা তুলে নিল। কিন্তু বিরিজামোহন দম্বার পাত্র নয়, বলল, তাহলে আপনার পাকা মোকামের প্ল্যানটা কদ্দূর হলো? বাড়িওয়ালা এবার হঠাৎ খাটিয়া থেকে পা নামিয়ে বলল নির্মম গলায়, কোনো ঠক জুয়া চোরকে আমি তা বলতে চাইনি। মুহূর্তের জন্য একটু থমকালো লোকটা। হঠাৎ এ প্রসঙ্গ ছেড়ে গোবিন্দকে বলল, তোকে যেন চিনি চিনি মনে হয়। গোবিন্দ যেন এরকম একটা জিজ্ঞাসায় প্রত্যাশা করছিল, কেননা 10 বছর আগে লোকটা তাকে বিলক্ষণ চিনত। কিন্তু তার আগেই বাড়িওয়ালা চাপা গলায় প্রায় গর্জে উঠল, কোনো শালারোকে চেনার দরকার নেই। ধক করে জ্বলে উঠল লোকটার চোখ দুটো। একবার বাড়িওয়ালা ও গোবিন্দকে দেখে হঠাৎ পেছন ফিরে সামনে ঝুঁকে লোকটা কুজোর মতো দুলে দুলে চলে গেল। খানিকটা গিয়ে আবার ফিরে দাঁড়িয়ে বলল, দাঁড়া, গুন্ডামি তোর বেরুবে, ডাকাত বস্তি তোর ভাঙল বলে। বাড়িওয়ালাও চেঁচিয়ে উঠল, তোর বাপের বস্তি রে শালা। কিন্তু গোবিন্দ জানত বিরিজামোহন আবার আসবে, অমায়িক হাসবে, আর থেকে থেকে এমনি বারবার হুল ফুটিয়ে নিষ্ঠুর আনন্দে চোখ কুঁচকাবে। দাঁতে দাঁত খিচিয়ে বলে উঠল বাড়িওয়ালা, শুয়োরের বাচ্চা। গোবিন্দকে বলল, দেখলে কিরকম পেছনে লাগতে আসে শালারা। জানো, শালারা টিকটিকির মতো, টিপুনি দিল অক্কা পেয়ে যাবে। বলে গাজার কলকেটা বাগিয়ে ধরে টানতে গিয়ে আবার থেমে বলল, ওদের কাছে ডাট দেখাতে হয় সব সময়, মানে আমি তো বাড়িওয়ালা কি না, ওদের কাছে সেটা সবসময় দেখাতে হয়, নইলে ওকে আমি কুত্তা বলেও ডাকি না। গোবিন্দ আর কিছুতে চোখ তুলে তাকাতে পারল না বাড়িওয়ালার দিকে। মানুষটার পাগলামির কথা সে যত ভাবল তত যেন ঘুমড়ে উঠতে লাগলো তার বুকটা। সে তাড়াতাড়ি ভেতরে যাওয়ার সেই গলিতে অদৃশ্য হয়ে গেল। কলকেটার টানা হলো না বাড়িওয়ালার। গোবিন্দ চলে যাওয়ার পথের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ মুখটা বিকৃত হয়ে উঠল তার। দুহাতে গলাটা চেপে ধরল এমনভাবে যেন ভেতর থেকে কোনো ঠেলে আসা জিনিসকে রোধ করছে। তবুও নিষ্ঠুর দর্শন মানুষটার লাল চোখ দুটো ভিজে উঠল যেন। ফিসফিস করে বলল, বারবার আমিই ফকির, একটা ফকির। ওরে ফকির হয়ে আমি ছুটেছি আজ তোর পেছনে, দেখি আমারে না ধরা দিয়ে পালাস কেমনে।
জলদে গান ধরেছে আবেগ ভরে সেই বুড়োটি গম্ভীর গলা। আকাশে মেঘ ফকির বেশে দ্রুত বেগে ছুটে চলেছে দেশান্তরে। পেছন টান নেই, বাঁকাবাকি নেই ডাইনে বায়ে, তবু মাঝে মাঝে থমকে যেতে হয় হাওয়া না থাকলে। কেটে গেছে আষাঢ়ের ঘটাপটা, ধারা বয়ে গেছে শ্রাবণের, পচানি মজেছে ভাদরের, গুমশুনি কাটছে আশ্বিনের। হেমন্ত আসে আসে, আকাশের নীলে তার ঝকমকানি। ভর দুপুরে বিটি রোড থেকে নিউকট রোডের মাঝে রাবিশ ফেলা রাস্তাটা যেন ঝিম মেরে পড়ে আছে। তার ধারে বস্তিটা পড়ে আছে যেন মুখ গুজে জুবুথুবু হয়ে। নতুন খুঁটি বিবর্ণ হয়েছে, ঘুণ ধরেছে পুরনো বাসে। শ্যাওলা জমেছে খোলার চালায়, খানিক খানিক লালচে আভা কোথাও। খোলার আসল রং ওই লাল, বজায় রয়েছে যেন ভাঙা মনে রঙের ছোঁয়ার মতো। ফকিরের ঘরের চালা যে। পাকা বাড়িটার পেছনে জানলা দিয়ে ফেলা কুটনোর অবশিষ্ট, কাগজের টুকরো, ন্যাকড়ার ফালি, আরও কত কি পড়ে পড়ে চালার একটা জায়গা খানিকটা ঢিবি মতো হয়ে উঠেছে। গঙ্গার তীর থেকে ভেসে আসা কারখানার একটানা শব্দের সঙ্গে কর্ড রোডের ঝোপের ছায়াবাসী ঘুঘুর ঘুঘুক তাল যেন মন্দীভূত করে দিয়েছে দিনের গতিকে। গোবিন্দ হাসছে রান্নাঘরে রকে বসে বসে। হঠাৎ মনে হয় হাসছে না, বুঝি হাসির ছলে কাঁদছে। বন্দী হয়েছে ফকির, মুক্তি তার আসেনি, বুঝি নিজেও ভুলে গেছে মুক্তির কথা। আজ আর সে মুক্তি চায় না, মহাবন্ধন তাকে জড়িয়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে। সে হাসছে ওই রুগ্ন ছেলেটার দিকে চেয়ে, নাকি সাহেবের সঙ্গে বিলেতে যাত্রার আগে সে পেয়েছে 420 চাচাকে। গোবিন্দ আজ সব বাচ্চাদের 420 চাচা হয়েছে। সমস্ত বস্তিটা আজ 420 বলতে অজ্ঞান। মেয়েরাও ইস্তক তাকে সঙ্গী করে নিয়েছে। সকলের সব কিছুতে আছে সে। গণেশ আর দুলারি সে দোস্ত, প্রাণের বন্ধু। দুলারিও আরোগ্যের পথে। মাদারি খেলোয়াড়ের সে ফ্রেন্ড, কেবল তার সঙ্গে কথা বলে না নগেন। দুরন্ত অভিমানে বুক পড়ে গেছে কালোর। সে হদিস হারিয়েছে 420 বিচিত্র মনের। গোবিন্দ আর ফুলকির ভাত রেখে দেয় না, কালো নিয়ে রেখে দেয় নিজের এন্তেজারিতে। কিন্তু গোবিন্দ আসলে নিজেকে বন্দী করেছে অন্যত্র। তার পরিচয় আজ মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। বিশেষ এই বস্তির মামলাটা কেন্দ্র করেই গোবিন্দ আজ ছড়িয়ে পড়েছে। সে আজ আর সে মানুষটি নেই। সে বাড়ি যেতে শুরু করেছে, আলাপ জমাতে আরম্ভ করেছে 10 বছর আগে সে ছেড়ে যাওয়া দোস্তইয়ারদের সঙ্গে। আসে না করেও গোবিন্দের ঝিমিয়ে পড়া পালে হাওয়া লেগে গেছে। একটা অদ্ভুত পরিবেশ গড়ে উঠেছে তার চারপাশে। এই মানুষটির মাথায় বস্তির সব ভার চাপিয়ে নিশ্চিন্ত হয়েছে বাড়িওয়ালা। গোবিন্দ যেন এই কাজটি পেয়ে বেঁচেছে। এজন্য তার ছুটাছুটি শেষ নেই, অন্ত নেই ভাবনার। আর যাই হোক, সে বুঝেছে শুধুমাত্র বাড়িওয়ালার স্বার্থরক্ষার জন্যই তার এত মাথা ব্যথা নয়। অনেকের অনেক দুর্দশা জমা রয়েছে এর মধ্যে। জমিদার ও এ বস্তির বিরুদ্ধ পক্ষরা যখন সবাই এটার উচ্ছনে যাওয়া সম্পর্কে নিশ্চিন্ত, ঠিক সে সময়েই এ মামলার খবরটা একটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে। সেই সঙ্গে রটনা হয়ে গেছে কে এক 420 নামধারী এসব করছে। কেননা ওই পাগলা বাড়িওয়ালাটার তো কোনো বুদ্ধিশুদ্ধি নেই। বিশেষে বস্তিরই অনেকেরই এরকম একটা বিশ্বাস আছে। কথাটা ছড়িয়েছে নানান রকমভাবে। বিরুদ্ধ পক্ষ বিরিজা মোহনের দলের শেষ নেই ভাবনার ও কৌতূহলের। কেউ বলছে 420 একটা বাহাদুর ছোকরা। আসলে ছোকরা বাড়িওয়ালারই ছেলে, মুলুক থেকে এসেছে। কেউ বলছে সে একটা লেখাপড়া জানা মহা দিগ্গজ, নইলে এরকম মামলাটা চালাচ্ছে কি করে। আবার কেউ বলছে ও একটা জেল পালানো দাগি, ওইখানে এসে ঠাঁই নিয়েছে। কেউ বা একেবারে সাধু সজ্জন বলেও চালিয়ে দিয়েছে। একটা অদ্ভুত রহস্যের মতো 420 নামটার জন্যই আরও নানান খানা রটেছে। বিশেষ বিরুদ্ধ পক্ষের লোকেরা তাকে চিনে উঠতে পারছে না। আর এ বস্তির মানুষগুলো সুযোগ বুঝে এমন সব কথা বাইরে রটিয়ে আসে যে তাদের 420 একটা না জানি কি। এ মানুষটা যেন তাদের এক মস্ত গৌরব।
গৌরববোধের জন্যই হয়তো রং মেশাবার আর হিসেব নেই। এ মামলায় হার হোক আর জিত হোক, জমিদার যে কিছুটা থমকে গেছে এ নিশ্চিন্ত বিশ্বাস সবাইকে খুশি করে তুলেছে। তারা বেশ বুক ঠুকেই বাইরে বলে আসে, জমিদারের থোতামুখ ভোঁতা হতে আর বেশি দেরি নেই। অন্যান্য বস্তির মালিকরা রীতিমতো প্রচার শুরু করেছে, মাঠের ধারে বস্তিটা একটা চোর ডাকাতদের আস্তানা হয়ে উঠেছে। এ এলাকায় সমস্ত গাটকাটাদের ওটাই হলো আড্ডাখানা। এরই মাঝে তবু গোবিন্দ কয়েকবার পালিয়ে যাবার কথা ভেবেছে, কিন্তু তার আর কোনো সম্ভাবনা ছিল না। সেই ওস্তাদ মিস্ত্রি ছোকরা আজ অন্য পথে মেলে দিয়েছে নিজেকে। তার বেগটাও কম নয়। এই তো সেদিন এলো, এরই মধ্যে সব জুটল বন্ধু, শত্রু গজাতেও রইল না বাকি। পুরনো পরিচয় সূত্র ধরে সে তার লেখাপড়া জানা বাবু বন্ধুদের কাছে গিয়েছে পরামর্শের জন্য, একটু সমঝে দেওয়ার জন্য তার গতি। তাছাড়া গণেশ তার পরিসর আরও বাড়িয়ে দিয়েছে। দিনে দিনে কোন ফাঁকে যে গোবিন্দ এই বস্তির সমস্ত কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে তা বুঝি নিজেও জানে না। এখানকার দৈনন্দিন ঝগড়া বিবাদের সালিশি বলো, বিচার বলো, গোবিন্দ না হলে জমে না। বিশেষ বাড়িওয়ালাও গণেশের মতো লোক যাকে রেয়াত করে তাকে কি কখনো ছাড়িয়ে যাওয়া যায়? কত সময় কত খবর আসে। এই মামলাটার জন্য প্রায়ই শাসানি আসে গোবিন্দের প্রতি, মার, খুন আর জেলের। কিন্তু গোবিন্দ বুঝি এটাকে গ্রহণ করেছে প্রাণের মূল্যেই। এখানে আর সব কিছুর মধ্যে এ ব্যাপারটা তার ফাঁকা জীবনের অনেকখানি ভরে দিয়েছিল। কিন্তু এখন মনে হয় না, ভরেনি, ফাঁকের মুখটা যেন আরও বড় হয়ে গেছে। দিবানিশি এই শূন্য জীবনে জ্বালা সে কী দিয়ে যে ভরাট করবে তা ভেবে পায় না। তার চেহারাটা অনেকখানি ভেঙে গেছে, কিন্তু চোখের দৃষ্টি কেমন অসহায়, অনুসন্ধিৎসু, দিশেহারা। সে যেন কি চায়, কি চায় তা বুঝি নিজেই জানে না। শুধু একটি মুখ বারবার ভেসে ওঠে চোখের সামনে, আর ধিক্কারে ও লজ্জায় যেন মাথা নুয়ে আসে। সে মুখ মনে করে তার মতো পুরুষের বুকেও যেন নিঃশ্বাস আটকে আসে। জীবনের এ ফাঁকটা নিয়ে এসে অষ্টপ্রহর এর ওর ঘরে ঢোকে, এর তার সঙ্গে গল্প জুড়ে দেয়, বাচ্চাদের কোলে করে রাখে, ফরমাস খাটে প্রায় সকলের। এখন যে সে হাসছে রুগ্ন ছেলেটার দিকে তাকিয়ে, তা যেন নির্ধন দরিদ্রের ধন পাওয়ার হাসি। ওই যে নর্দমার ধারে কুন্দফুলের অপূর্ব সতেজ দুটি গুচ্ছ ফুটে রয়েছে, ওই গাছটি এনে পুঁতে দিয়েছিল গোবিন্দ। ছেলেটি ফুল বড় ভালোবাসে, কিন্তু ফুল ফোটার কোনো আশা ছিল না, কেননা গাছটার উপর দৌরাত্ম্য তো কম হয়নি। ঘরে উঠতে গিয়ে অনেক সময় পায়ের তলায় চেপটে গেছে। ঘরের আর দুটো বাচ্চা তো একটি সবুজ পাতা গজাতে দেখলেই টুক করে ছিঁড়ে ফেলত। এখন ছেলেটি সদা সতর্ক প্রহরীর মতো সারা দিন বসে থাকে রকের ধারে ফুল গাছটার কাছে। একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছে গাছটার গোড়ায় তার 420 চাচা। ছেলেটা হাতে ধরে রাখে সুতো। চলৎ শক্তিহীন বলে সে নামতে পারে না, অথচ নাগালও পায় না। তাছাড়া কেউ ছুঁলেই সে টের পায় যেন বৈদ্যুতিক শক লাগার মতো। এই এবড়ো খেবড়ো উঠোনে মেয়েদের কুড়িয়ানা গোবর, ছাইঝাড়া কয়লা, ঘেঁস এখানে সেখানে স্তূপীকৃত, মাটি চটা ছিঁড়ে বেড়া, বড় বড় ইঁদুরের গর্ত, জটিবুড়ির জটের মতো খানে খানে ঝুল বেয়ে পড়েছে খোলার চালার গা থেকে। তার মাঝে এ ফুলের গুচ্ছ দুটো যেন উড়ে এসে জুড়ে বসার মতো একেবারে বেমানান। ছেলেটার আহার নিদ্রা ভুলিয়েছে ওই ফুল দুটো। আজ কদিন ধরে এ ফুলের সঙ্গে কোথায় যেন মাকি সাহেবের সঙ্গে বিলেত যাওয়ার সুখী ভবিষ্যতের যোগসূত্র আছে। শরীরটা তার আরও ভেঙে গেছে, গায়ের রংটা হলদে সবুজে মিলে নীল হয়ে উঠেছে। সমস্ত আয়টুকু এসে ঠেকেছে যেন চোখ দুটোতে। সেই চোখে অনুক্ষণ বিস্মিত মুগ্ধ দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে ফুল দুটোর দিকে। কারা প্রাচীরের মতো এর ঘরের বেষ্টনী পেরিয়ে দুইবার যখন একটু হাওয়া নেমে আসে উঠোনে, তখন একটু গন্ধ পাওয়ার জন্য নাকের পাটা ফুলিয়ে বুকের হাড় কাঁপিয়ে নিঃশ্বাস টানে। মধুলোপী ভোমরা আসে গুনগুন করে,
তার 7 জন্মেও না আসা এ হতকুচ্ছিত জায়গায়। বস্তির এ দুপুরের নৈশব্দের সুযোগে সেই বুড়োটে গম্ভীর গলা নিজের সুরে বিভোর হয়ে গেছে। সে গানের পর গান গেয়ে চলেছে এক নাগাড়ে। সংসারেতে বাঁধা মন্তর, খুঁটোয় বাঁধা বলদ্রে, চোখে ঠুলি গলায় দড়ি, মনীষীকাল কাটালি রে। এ একঘেয়ে গলার গান ছেলেটাকে আজ যেন আর ছুঁতে পারছে না। সে তার আপন মনে সুতো ধরে টানে। নড়ে চড়ে ওঠে গাছটা। সেও আপন মনে দুলে দুলে হাসে আর কি যেন বলে ফিসফিস করে। গাছটা যেন তার সঙ্গী হয়ে গেছে। মুহূর্তের জন্য সব ভুলে গোবিন্দ দুলতে আরম্ভ করে তার সঙ্গে। তার রোগা মুখে অদ্ভুত হাসি। তার মধ্যবয়সী মা কাঁচা রকে শুয়ে আছে একেবারে খালি গায়ে। পাশে ঘুমন্ত পড়ে আছে আর দুটো বাচ্চা বেজির মতো গায়ের রং নিয়ে। হঠাৎ যেন কিছু মনে পড়েছে, এমনিভাবে ছেলেটা ডাকল, মা রে, মা। মায়ের কোনো সাড়া নেই। ছেলেটা আপন মনে কতগুলো অদ্ভুত দুর্বোধ্য ভাষা বলে উঠল। গাছটার দিকে তাকিয়ে একটু সলজ্জ হেসে বলল, ইঞ্জিরি কথা বললাম। সুতোতে একটা টান দিয়ে বলে, বিলেত যাবার সময় তোকেও নিয়ে যাব। ভোস ভোস কলকল জাহাজটা এমনি করে যাবে। সমুদ্রের ঢেউ কি, আরে বাপরে, ডাকে কীরকম, ওই আ, ওই আ। রহমত চাচা বলেছে। আর সেখানে গঙ্গার ধারে মাকি সাহেবের বাগানে তোর মতো অনেকে আছে, তাদের সঙ্গে তোকে রেখে দিব। ওই গাছগুলো তো সব মেম গাছ, তোর সঙ্গে বেশ বিয়ে হবে। বলে সে হেসে উঠল যেন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। তারপর মায়ের পাশে কাত হয়ে একটা খোলা স্তন মুঠো করে ধরে ঠোঁটে নাককে চোখে ঘষতে লাগল আর ও কোঠার মতো করে যেন গলার শির টেনে চাপতে লাগলো একটা বমির বেগ। এক একটা বেগ চাপতে গিয়ে পেটটাং ঘোঁচ হয়ে পাঁজরের হাড়গুলো বন মানুষের হঠাৎ দাঁত খিচুনোর মতো বেরিয়ে পড়ছে। থেকে থেকে তার এমনি হয়। তারপর এমনি সে ঘুমে ঢলে পড়ে। তাতে তার মায়ের কোনো ব্যাঘাত হলো না ঘুমের। দাঁত বের করে সে তেমনি ঘুমিয়ে বোধহয় তার ছেলের বিলেতে গিয়ে মিস্ত্রি হওয়ার স্বপ্ন দেখছিল। হঠাৎ হাওয়ায় শিউরে উঠল কিশোরী কুন্দ গাছটা। এক ঝলক হালকা মিঠে গন্ধ কোথায় উধাও হয়ে গেল হাওয়ার সঙ্গে। দুলারি হাসছে আড়ে আড়ে, টিপে টিপে। বস্তির বাইরের রকে বসে হাসছে। ওই কুন্দফুলের মতো তাজা হয়ে উঠছে সে। রং লাগছে আবার তার শরীরের রেখায় রেখায়। কঙ্কালের গায়ে লেগেছে মাংস। সেরে উঠছে দুলারি। কাছে বসে তার দিকে চেয়ে হাসছে গোবিন্দ। খানিকটা বোকাটে বিমুগ্ধতায় আচ্ছন্ন তার মুখ। বিগলিত চোখে জিজ্ঞাসা, কিন্তু শরীরটা তার ভেঙে পড়েছে অনেকখানি। দুপুর গড়ায় রাবিশ ফেলা রাস্তাটায় কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে কি সব কুড়িয়ে বেড়াচ্ছে। সামনের ফালি মাঠটাতে ঝগড়ায় লেগে গেছে শালিকদের। দুলারি আজ নতুন হয়েছে। সদীবুড়ি আজ নিজের হাতে তাকে নাইয়ে দিয়েছে গঙ্গার মাটি ঘষে। সারা গা সর্ষের তেল দিয়ে লেপে মুছে দিয়েছে। চুপচুপে মাথা আঁচড়ে দিয়েছে পাট করে। কপালে দিয়েছে মেটে সিঁদুরের তেলগোলার টিপ। কাজলের রেখা টেনে দিয়েছে চোখে। কানের বিলিতি রূপোর মাকড়ি, কঙ্কন, পায়ের মাকমল ছাই দিয়ে মেজে দিয়েছে ঝকঝকে করে। অনেকদিন বাদে নিজের হাতে হলুদ রঙের শাড়ি পরেছে নাভির তলা দিয়ে আট করে বেঁধে, বিনা কোচে, দো ভাজে নিভাজ করে করে, যেমন করে সে কারখানায় যেত। কঙ্কালের সে মস্ত বড় বড় অসহ্য তীব্র চোখে আজ সলাজ হাসি, চোখের তারায় নতুন ধার। গোবিন্দ বলল, কি মিছে বললুম বুঝি? দুলারি বলল, হট, তোমার খালি দিল লাগি। বাহ, রঙ্গ করলে তোমরা, দিল লাগি হলো আমার। দুলারি এবার খিলখিল করে হেসে উঠল, যেন রনরনিয়ে উঠল থমধরা বস্তি। চমকে উঠল ঝগড়াব্যস্ত শালিকের দল। বলল, আমি তো পড়েছিলাম বেমারিতে, রঙ্গ তো করেছে তোমার দোস্ত। গোবিন্দ গালে হাত দিয়ে বলল,
বোঝো তাহলে, অমন একটা মানুষকে কি মজা নোটাই তুমি মজিয়েছ। তবে ব্যাপারটা আমি বুঝেছি। কি বুঝেছ? ঠোঁট টিপে তাকায় দুলারি গোবিন্দর দিকে। সে আর তোমাকে কি বলবো দোস্তানি। গোবিন্দ এবার আট চোখে তাকায়, বলে, আমি ছুতোর শালায় মজে গেছি। হায় রাম হায় রাম বলে হাসিতে ঢলে পড়ে দুলারি। বলে, কেন কেন? গোবিন্দ বলে অপাঙ্গে তাকিয়ে, অমন যার রূপের বাহার। হাসতে হাসতে বারবার আঁচলের ঝাপটা মারে দুলারি গোবিন্দর গায়ে মাথায়। তুমি কি বেহায়া! কিন্তু বেশিক্ষণ হাসতে পারে না দুলারি, অল্পতেই হাঁপিয়ে ওঠে, কাশি পায়। চোখ বুজে খানিক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা কেন এমন হয়? তোমার দোস্ত কি পাগল? গোবিন্দ বলল, তা সে একরকমের পাগলই। ওরা যেটাকে ধরে তার একটা গতি না করে স্বস্তি পায় না। খ্যাপা কি না! আমাকে যেদিন ওর প্রাণের কথা বলল, সেদিন কি জোশ! আসলে ওকে যারা ভালোবাসে তাদের সকলের জন্য ও জান দিতে পারে। তাই তো বলছি, তোমরা দুজনে আমাকে মজিয়েছ। কিন্তু দোস্তানি, এই খ্যাপামি নিয়ে সংসার চলে না। দুলারি ত্রাস ভরে বলে, তাই তো বলি দোস্ত, কি তুক তোমার জানা আছে বলো? এ সারা বস্তির তামাম মেয়ে পুরুষ ওকে ঘরের বার করতে পারেনি। ও বলতো, শালা পয়সাতেও কুলে উঠতে পারিনি, ব্যামও ছাড়ে না। কোন দিন এসে দেখব মরে পড়ে আছে, আর বেরোবো না। আমার তো কোনো তাগত নেই। বাড়িওয়ালাকে থোড়া বহুত মানত, সেও হার মেনে গেল। আমি মরতে পারি, মগর ওর জান যাবে, তাই ভেবে আমার মরণেও সুখ ছিল না। দোস্ত, তুমি সেদিনে না এলে। গোবিন্দ লাফ দিয়ে উঠে পড়ল। দুলারির ছোট মেয়ের মতো প্রায় আবদার করে উঠল, যেও না। গোবিন্দ কোমরে হাত দিয়ে বলল, বলবে তো যে আমি একটা দেবতা? না, তুমি বসো। বলতে গিয়ে গলার স্বর গভীর হয়ে আসে, চোখে ঘনায় ছায়া। বলে, আদমির কাছে শরম করি, তুমি সেটুকু যে লুটে নিয়েছ। হাসতে গিয়ে কেমন বেকুব বনে যায় গোবিন্দ। খানিক্ষণ থম ধরে থেকে তারপর হঠাৎ হেসে উঠে হো হো করে। বলে, তোমার খালি এক কথা। এক কথা কেন? বেমারিতে তুমি যা করেছ তা বুঝি বাপ মাও পারে না? শুনে গোবিন্দ কথা বলতে পারে না। তার বুকের মধ্যে যেন শিশুর দুর্বোধ্য কলকলানি, তাও শব্দহীন কথা হারা। দুজনে তারা খানিক্ষণ চুপ করে থাকে। তারপর আচমকা একটা নিঃশ্বাস ফেলে দুলারি বলে ওঠে, খ্যাপা। কে? তোমার দোস্ত। বলতে বলতে তার মুখ থমথমিয়ে ওঠে। হাসি মাখা চোখে ফোটে দুশ্চিন্তা। বলে, ছাঁটায় আসছে আবার, দোস্ত তোমার ফের খেপে যাবে। খেপবে কেন? খিলাফ লড়বে? তা লড়ুক, মগর আমি কারখানায় থাকলে ওকে নজরে রাখতে পারি। চিরকাল তোমার নজরে তো থাকবে না। না থাকুক, যতদিন জিন্দা আছি ততদিনই রাখব। দালালরা ওকে কত দফে মারার চেষ্টা করেছে, পারেনি আমার জন্য। সাথীরা তো আছে। সাথীরা কতক্ষণ? যার হুঁশ নেই, সাথীরা এবার তার কি করবে বলো? সত্যি, ছাঁটায় যেন চটকলে শরৎকালের মেঘের মতো। কখন আসবে কখন যাবে আর কি তার কারণ বুঝতে না পেরে, যেমন হঠাৎ ফ্যাসাদে বিব্রত মানুষে জানোয়ারে ছোটাছুটি আরম্ভ করে, ছাঁটাইয়ের আচমকা মাঠটাও আসে তেমনি। গোবিন্দ বলে, তাই তো বলছি দোস্তানি, এ প্রাণ সুখ চায়, শান্তি চায়, চায় দিল ঠাসা মহব্বত। কিন্তু জীবনের এক ধান্দায় যে সব শেষ করে দিয়েছে। সাঁতরে যদি না ডাঙায় উঠতে পারি, হাঁটব কোথা? দুলারি বলে, ছচ, মগর দিল যে মানে না দোস্ত। দিল মানে না? গোবিন্দর মুখটা হঠাৎ কীরকম হয়ে যায়। একটা রুদ্ধ যন্ত্রণায় যেন তার মুখ স্ফীত হয়ে ওঠে। ওই একটি কথা জীবনের আর সব কিছুকে যেন মুহূর্তের জন্য স্তব্ধ করে দিতে পারে। দিল মানে না। চকিতে যেন আকাশের বুকে মেশা দিগন্ত বিসারী পথ তাকে আবার বিবাকের বেশে ডাক দেয়।
জীবনের এত ধান্দার পোড় খেয়ে আজ আবার হঠাৎ সব দিকে হৃৎপিণ্ড খুঁইতে শুরু করেছে। বেপরোয়া প্রাণের দরজা খুলতেও ভয় হয়। ভব ঘুরে প্রাণের আবার এত জড়াজড়ি, না মানামানি কেন? আবার যেন মনটা পালাই পালাই করে। পরমুহূর্তে মনে হয় পথেও যদি আবার প্রাণ না মানে। না মেনে তো চলে এলো একবার। বেশরম প্রাণ। বেশরম বই কি, নইলে আজ আবার কেন ছুতোর বউ ঘুমটা তুলে ইশারা করে? চোখে ভেসে ওঠে দরাজ উঠোনে মাটি মেখে খেলা করে নাদুস নুদুস ছেলে মেয়ে। দুহাত যেন তাদের সাপটে ধরতে চায় খালি বুকে। দুলারিকে অবাক করে দিয়ে সে ভেতরে গিয়ে যে মুহূর্তে জল আনার টিনের বাঁকটা কাঁধে তোলে, সেই মুহূর্তে গ্লানি ও বিরক্তিতে মনে হয় বাঁকটা ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় কোথাও। আজকাল তার এ কাজকে মনে হয় যেন একটা বিরাট অকাজের বোঝা। কাজের পটু হাতে যেন পুতুল খেলা। আবার কারখানার কাজ ধরবার জন্য হাঁসফাঁস করে তার মন। শুধু তাই নয়, কারখানার কাজের শেষে ফিরে আসবে সে তার ঘরে। ঘরে থাকবে। গণেশ দুলারির যুগল মূর্তি ভেসে ওঠে তার চোখে। অমনি অপরিসীম লজ্জায় ও জ্বালায় ভরে ওঠে তার বুক। গোবিন্দ অবাক করেছে নিজেকে, অথচ তার এ মনে একদিন চেয়েছে হেলাফেলায় কাটুকে জীবন, মানুষের সঙ্গে থেকে 10 জনের মাঝে তাদের ফাইফরমাস খেটে, তাদের সুখ দুঃখের ওঠানামায় দিন যাক কেটে। কিন্তু সেদিন আজ বিষাদ হয়ে গেছে। এ জীবনে যেন কোনো টান নেই, রং নেই, একেবারে পানসে। যে সুখ দুঃখকে সে জীবনের পেছনে ফেলে রাখতে চেয়েছিল, বুঝি সেই সুখ দুঃখ আজ আবার নতুন চেহারায় এসে দাঁড়িয়েছে। মানুষ তার নিজের মনটাকে চিনতে পারে কতখানি। নিজের সঙ্গে যার বোঝাপড়া শেষ হয়নি, জগতের সঙ্গে তার বোঝাপড়া শেষ হবে কেমন করে? জগৎ বিচিত্র, কিন্তু মানুষের মন আরও বিচিত্র। বাঘটা কাঁধে নিয়ে বেরোতে যাবে গোবিন্দ, এমন সময় আবার এসে দাঁড়ালো দুলারি। মুখ তার গম্ভীর, থমথম করছে। সে এসে দাঁড়ালো একেবারে গোবিন্দর কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার মুখের দিকে। গোবিন্দ অপ্রতিভের মতো হেসে বলল, কি হল? পরিষ্কার গলায় বলল দুলারি, বহুত কুছ। তোমার দিল ঠাসা আছে কিসে? কভি তো বলতে চাও না। ভাবো আমি কিছু সমঝি না। বলো, কেন তুমি এমনি চলে এলে? গোবিন্দ কাষ্ঠ হাসিতে খানিক্ষণ হাহা করে তার স্বাভাবিক ঠাট্টার সুরে গেয়ে উঠল, রঙ্গ করা স্বভাব যে মোর, স্বভাব যায় না মোলে। যতই কেন বলো না গো, ইল্লত যায় না ধুলে। তোমার সঙ্গে রঙ্গ করেছি। এ কে রঙ্গ? তোমার মুখ হরবক দুঃখ আন্ধার। দুলারের নিঃশ্বাস লাগে গোবিন্দর গায়ে। গোবিন্দর চোখ বুজে আসে। আজ আর তাকানো যায় না দুলারির দিকে। তার ভরা শরীর, নতুন পোশাক, উষ্ণ নিঃশ্বাস। কান্নার রুদ্ধ গলায় বলে দুলারি, বলতে আমার ব্যামো সেরে গেলে তুমি খুশি। সেরেছি। আর কি দুঃখ তোমার, বলো আমাকে। কি দুঃখ? সত্যি কি দুঃখ গোবিন্দর? রোগামুখে তেমনি হাসির ঝলক ফুটিয়ে সে জবাব দিল, দোস্তানি, দুঃখের কি শেষ আছে? শেষ নেই। পথ ছাড়ো, কলে ভাজা লাগাতে হবে, অনেক কাজ রয়েছে। আর একবারও দুলারির দিকে না তাকিয়ে হনহন করে চলে গেল। কিন্তু বেরোবার গলির অন্ধকারে সে থমকে দাঁড়িয়ে পড়ল দেওয়াল সেটে, যেন লুকিয়ে পড়েছে সে প্রাণঘাতী আততায়ীর ভয়ে। দুহাতে মুখটা চেপে যেন অসহ্য ক্রোধে হেসে উঠল। এ শালা কিসে ফেসেছি আমি, কিসে? কেবল দুলারির কাজল টানা চোখে ভিড় করে আসে মেঘ। আজকাল সে সবাইকে খেতে দিতে গিয়ে মাঝে মাঝে খেকিয়ে খিচিয়ে ওঠে। বিরক্তিতে হঠাৎ গালাগাল দিয়ে ওঠে। সেদিন হঠাৎ ঝগড়া লেগে গেল কী কারণে গোবিন্দর সঙ্গে সবাইকে খেতে দিতে গিয়ে। যার সঙ্গে ঝগড়া লেগেছে, যত না চেঁচায় সে, তত চেঁচিয়ে খিস্তি করে গোবিন্দ। সবাই অবাক হয়ে দেখে গোবিন্দকে। তার এমন ঝগড়াটে মূর্তি আর কোনোদিন কেউ দেখেনি। বাড়িওয়ালা হাঁকল,
420। কে কার কথা শোনে, সে তেমনি চেঁচাচ্ছে। শালা চোখ দিয়ে দেখে খা কি দিয়েছি, বেশি বলবি তো ঝাড়বো রদ্দা। কিন্তু রদ্দা ঝাড়াঝাড়ির আগেই বাড়িওয়ালা এসে গোবিন্দকে ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরের মধ্যে। বলল, জায়গার ব্যামো ধরেছে দেখছি। গোবিন্দ ফুঁসে উঠল। তা মানুষের মেজাজ সবসময় ঠিক থাকে না, যাই বলো। কিন্তু আগে তো তুই এমন ছিলি না। স্নেহ ভরে বলল, শালা কি হয়েছে তোর? কোনো জবাব দেয় না গোবিন্দ, ঠান্ডা হয়ে আসে। একটু চুপ করে থেকে হঠাৎ বাড়িওয়ালা বলে, মামলাটা বুঝি ফেঁসে যাচ্ছে, তাই তোর। এবার গোবিন্দ হেসে উঠল তার স্বাভাবিক গলায়। এই সেরেছে। শালা দুনিয়ার যে যার ভাবনা নিয়ে আছে। কে বলল তোমাকে এ কথা? বাড়িওয়ালা তাড়াতাড়ি বলে, না কেউ না, তোর গোমরা মুখ দেখে তাই ভাবি। তোর কি হয়েছে বলতো? তোমার মাথা। বিরিজামোহন শালা এসে খোঁজে গেছে বুঝি? অমনি বাড়িওয়ালা খ্যাপাটে গলায় বলে ওঠে, হ্যাঁ, খচ্চরটা এসে আজ আমাকে বলে কি, তোমার 420-কে একবার দেখাও, হাকতুম শালাকে এক কোতকা। তারপর শালা আরেকটা মামলায় ফেসে জেলে যেতে। বলে হাঁ হাঁ করে হাসতে হাসতে বেরিয়ে গেল গোবিন্দ। কোনো কোনো দিন দেখা যায় গণেশ অসম্ভব চেঁচামেচি শুরু করেছে, কিংবা হঠাৎ দুলারির ওই আধা রুগ্ন শরীরের উপরেই কষিয়েছে কয়েক ঘা। সেই তারই দুলারি বউ। সবসময় গণেশ তার পরিবেশের ঊর্ধ্বে নয়, এক একদিন বেধড়ক নেশা করে আসে। তাছাড়া দুলারিরও এ বস্তিবন্দি মনটা আজকাল একটু খিটখিটে থাকে। বিশেষ করে দুরন্ত গণেশের বাইরের গতিবিধি তার ধরাছোঁয়ার বাইরে বলেই আরও দুশ্চিন্তায় মেজাজ তার বিগড়ে থাকে। এই খিটিমিটির সময় গণেশ চেঁচিয়ে গোবিন্দকে ডাকে, দোস্ত ইধার আও। গোবিন্দ গিয়ে দাঁড়ায় হেসে, কি হয়েছে? গণেশ সোজা বলে, দুলারিকে দেখিয়ে। একে বাঁচিয়ে তুমি ভারী ফ্যাসাদ করেছ। গোবিন্দ বলে, হ্যাঁ তাই তো, কি বলেছে? গণেশের গোফজোড়া যেন সজারু কাটার মতো খাড়া হয়ে ওঠে। এ উল্লু কওড়ত আমাকে বলে কি না, হরতাল কমিটির কাজে তুমি এখন জানা আনা কম করো। আমি আগে কলে যাই, তারপর ওসব হবে। সমঝ, ওর জন্য আমি বসে থাকব? গোবিন্দ কিছু বলার আগেই দুলারি সাপিনের মতো হেসে ওঠে। তার জল ভরা চোখে ক্রোধ, আর মুখের উপর এলিয়ে পড়া চুলে সে এক অপূর্ব রূপ। বলে, বলবো, আমি লাখবার বলবো, তাতে ও মারার কে? আমার বেমারি টাইমে ও কেন ওর ওই খেচু মুখ নিয়ে ঘরে পড়েছিল বলো? কোন অরত আছে যার ভাবনা না হয়? একবার 13 দিন হাজত হলো, আমার নাওয়া খাওয়া নেই, সারা দিন হাজতের কাছে পড়ে থেকেছি। এসব পেরেশানি কার? গণেশও চাচায়, কারও ভাবতে হবে না। ফের বলল, মারব রদ্দা। মার না, মার। দুলারি পেছোয় না, বলে, গায়ে তাগত থাকলে একবার দেখতাম। তা ঠিক, দুলারি যখন সুস্থ ছিল তখন গণেশের এরকম হঠাৎ খ্যাপামির দিনে যখন দুলারিকে মারতে যেত, তখন সে এমন ছোটাছুটি করত যে সারা বস্তিমে একটা হুল্লোড় পড়ে যেত। তারপর আচমকা দুলারি উধাও হতো। তখন গণেশ ঘরে ঘরে জিজ্ঞেস করত, দুলারি আছে এখানে? সবাই বলতো না, আর ব্যাপারটাকে বেশ উপভোগ করত। কিন্তু এখন দুলারি সেটা পারে না। তাছাড়া এখন গোবিন্দকে পেয়ে ব্যাপারটা রং বদলেছে আজকাল। গোবিন্দ বলে গম্ভীর হয়ে, দেখো, দুপক্ষেই জবাব আছে, তবে দোস্তানির এই আবদারটা খুবই অন্যায্য। দোস্তানির মুখ অমনি দুর্জয় অভিমানে থমথমিয়ে ওঠে। পর মুহূর্তে গোবিন্দ কঠিন গলায় বলে, গণেশ, তুই শালা আর আমাকে দোস্ত বলিস নে। বলি, তোর দারু খাওয়ার বউ ঠ্যাঙানোর কথাটি কি জানে হরতাল কমিটি? জবাব দিতে গিয়ে গণেশ হাঁ হয়ে যায়, চুপসে যায় একেবারে গোঁফ জোড়া। চুপ করে থাকে সে। গোবিন্দ বলে, জানে তালে? আচ্ছা ঠিক আছে। গণেশ চোখ পিটপিট করে ডাকে, দোস্ত। ফের ওই নাম? ধমকে উঠে গোবিন্দ। গণেশ গোবিন্দর হাতটা ধরে বলে,
কজন সাথী মিলে পিলিয়ে দিয়েছে। দুলারি গালে জলের দাগ নিয়ে বিদ্রুপে ঠোঁট বেঁকিয়ে বলে, ওকে খালি পিলিয়ে দেয়, পয়সা সবার সস্তা। গণেশ তবু বলে, সজ বলছি দোস্ত, দলে পড়ে ঝটসে পিয়ে নিয়েছি, আর নয়, কোনোদিন আর যাব না। গোবিন্দ জানত এ ব্যাপারটাতে গণেশকে জোর দেওয়া মানে অন্যরকম করা। এটা দুলারির কাজ আসলে। সে আরও তীব্র গলায় বলে, দোস্তানির গায়ে তোর হাতটা তো আর কেউ তুলে দেয়নি রে শালা। বলেছি না, অরতের গায়ে যে হাত তোলে সে নিচের সঙ্গে আমি মিশিনে। গণেশ চুপ করে থেকে খানিকক্ষণ ছটফট করে, হাত কচলায়, পা কচলায়, গোফ ঘষে, তারপর হঠাৎ বলে, দোস্ত সচ বলছি, মেজাজটা শালা বিলকুল কীরকম হয়ে যায়। কত ভাবি, তবু রুখতে পারি না। ও কেন আমার কাছ থেকে চলে যায় না? তবু তুই নিজেকে রুখতে পারবি না? জ্বলে ওঠে গোবিন্দ। আর একটু চুপ করে থেকে বলে গণেশ, পারবো, আর যদি হাত তুলি তো এ শালার হাত আমি নিজেই কেটে ফেলব। ঠিক বলছি। চট করে মুখ ফিরিয়ে বলে গোবিন্দ, তা আমাকে কেন বলছিস? যাকে পিটিয়েছিস তাকে বল। সে এক অদ্ভুত মুহূর্ত। গণেশ প্রায় মিনিটে এক পা করে এগোয় দুলারির দিকে, কাছে গিয়ে ডাকে, এই এই শোন। দুলারির শরীর অমনি ফুলে ফুলে উঠে কান্নায়। সে ঘোমটার আড়াল দিয়ে আর হয়ে থাকে। গণেশ গায়ে হাত দিতেই ঝটকা দিয়ে সরিয়ে দেয়। আর পিটাবো না, গোস্তাকি হয়েছে, সচ মাফ করে দে এবার। ভরাট হয়ে আসে গণেশের গলা। দুলারি বলে অশ্রুরুদ্ধ গলায়, খালি বাত কে বাত। না সচ, মরদ কি বাত। দুলারি বলে, ঝুট। গণেশ বলে, না সচ। দুলারি লুকিয়ে তাকায় গোবিন্দর দিকে। তার জল ভরা চোখে হঠাৎ ঝিলিক দিয়েছে হাসি। গোবিন্দ টিপে টিপে হাসতে আরম্ভ করে। গণেশ তাদের দুজনের দিকে তাকিয়েই দুলারির ঘোমটা টেনে খুলে ফেলে, আর তারা তিনজনে হেসে ওঠে। কেবল গোবিন্দর মুখটা কেমন বোকাটে হয়ে ওঠে, আর তার হাসিটা যেন অতিরিক্ত চড়া গলায় বেসুরো হোঁ হোঁ শব্দে ঘরটাকে কাঁপিয়ে দেয়। গল্পের বাক্স বাই রৌমানানুপুর এই চ্যানেলে আমি রৌমানানুপুর এতক্ষণ আপনাদের পরিশোনা ছিলাম সমরেশ বসু লেখে একটি উপন্যাস বিটি রোডের ধারে। আজ শুনলেন উপন্যাসটির ৪র্থ পর্ব। এরপরে আসছে ৫ম পর্ব। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।